বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আসলে যুগে যুগে কালে কালে প্রযুক্তির ব্যবহার, যন্ত্রের ব্যবহার আমরা যত করতে পেরেছি তত আমাদের উন্নতি সাধন ঘটেছে। কৃষিক্ষেত্রেও তার বাইরে নয়, কৃষিক্ষেত্রেও নানান সময়ে বিবর্তনের মধ্যে দিয়ে কৃষি যন্ত্রপাতির ব্যবহার হয়েছে এবং আমাদের সরকার চাইছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার, যে কৃষক বন্ধুদের হাতে সহজে যাতে বিভিন্ন রকমের কৃষি যন্ত্র পৌঁছে যায় এবং যার ফলে কৃষির উৎপাদনশীলতা অনেক গুণ বেড়ে যায়, কৃষকদের খরচের ভার খানিকটা লাঘব হয় এবং অবশ্যই শ্রমের ভারও খানিকটা লাঘব হয়। আজকে আমরা স্টুডিওতে আলোচনা করব রাজ্যের কৃষি উন্নয়নে যান্ত্রিকীকরণের ভূমিকা এই বিষয়টি নিয়ে। এবং আমাদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন শ্রী শরদিন্দু পাল, অতিরিক্ত কৃষি অধিকর্তা পি হেডকোয়ার্টার, এবং রয়েছেন শ্রী দুলাল বিশ্বাস, অতিরিক্ত কৃষি অধিকর্তা পি হেডকোয়ার্টার। নমস্কার। এবং অবশ্যই রয়েছেন আপনারা, মানে দর্শক বন্ধুরা যারা এই আলোচনা দেখেন, তারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন। তবে অবশ্যই যারা ফোন করবেন তারা টেলিভিশনের সাউন্ড মিউট করে দিয়ে টেলিফোনেই শুনবেন এবং টেলিফোনেই বলবেন এবং আজকের নির্দিষ্ট বিষয়ের উপরেই ফোন করবেন। আমি আজকে শরদিন্দুবাবু আপনাকে দিয়ে আলোচনা শুরু করব যে কৃষি যন্ত্রায়ন, এটা একটা বৃহৎ বিষয় আর কি। আপনি যদি একটু সংক্ষেপে শুরুতেই বলেন এর উদ্দেশ্যটা কি, এটা বলতে আমরা কি বুঝতে পারি? কৃষি যান্ত্রিকীকরণ আধুনিক কৃষির গুরুত্বপূর্ণ অঙ্গ। অ্যাকচুয়ালি আমাদের কৃষি কাজ করতে গেলে যে কাজগুলো আমাদের মেনলি করতে হয়, অর্থাৎ জমি তৈরি, বীজ বোনা, চারা লাগানো, ফসল পরিচর্যা, তারপর ফসলের রক্ষণাবেক্ষণ, ফসল কাটা, ফসল ঝাড়াই মাড়াই করে গোলায় তোলা, এই যে টোটাল কর্মকাণ্ড, এটা আমরা যদি কিছুটা পিছিয়ে যাই তাহলে দেখব যে এগুলো সাধারণত আমাদের শ্রমিক নির্ভর, অর্থাৎ মানুষ দিয়েই করা হতো। কিন্তু কৃষি যতই বিজ্ঞান ভিত্তিক উন্নত হয়েছে তার সাথে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির এখানে কিন্তু এসেছে। এই যেমন আপনার জমি তৈরির জন্য আমরা ট্রাক্টর, পাওয়ার টিলার, রোটাভেটার এগুলো যেমন নিয়ে আসছি, তেমনি ফসল বোনার জন্য বিভিন্ন ধরনের সিড ড্রিল, চারা লাগানোর জন্য আমাদের রাইস ট্রান্সপ্ল্যান্টার, পটাটো ডিগার এই ধরনের মেশিন এসছে এবং স্প্রে করার জন্য বিভিন্ন ধরনের স্প্রেয়িং মেশিনারি এসছে। এরপর আমরা যখন ফসল কাটা হয় বিভিন্ন থেকে, তখন আগে তো আমার ফসল কাটা হতো, সেটাকে আমার খামারজাত করা হতো, সেখানে ঝাড়াই মাড়াই হতো। এখন কিন্তু সেগুলো আর করতে হয় না, একটাই কম্বাইন হারভেস্টার পুরো মাঠে ফসল কেটে ঝাড়াই মাড়াই করে আমরা একেবারে গোলায় ধান নিয়ে আসছি এবং ফসল গোলাজাত করে নিচ্ছি। এই যে আধুনিক ব্যবস্থা, অর্থাৎ স্প্রে করার জন্য আমাদের আগে ম্যানুয়ালি স্প্রে করা হতো, তারপর স্প্রে মেশিন এসছে, এখন আরও আধুনিকভাবে আমাদের ড্রোনের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। এই যে ধীরে ধীরে বিভিন্ন যন্ত্র থেকে একেবারে আধুনিক যন্ত্রে আমরা কৃষিকার্যে দেখছি, এইগুলোই হচ্ছে আমাদের কৃষিতে কৃষি যান্ত্রিকীকরণ। এর মূল লক্ষ্য হচ্ছে, আমরা জানি যে কৃষি একটা সময় নির্ভর, সিজন নির্ভর কাজ, অর্থাৎ অল্প সময়ের মধ্যে যদি আমি সিজনাল কাজটা না করতে পারি তাহলে কিন্তু আমি নির্দিষ্ট ফলন পাবো না। তো সেইটা করতে গেলে আমি যন্ত্রের সাহায্যে যদি এটা করি তাহলে অল্প সময়ের মধ্যে আমি অনেকটা জায়গা কভার করতে পারবো, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে যখন আমি ফসল কাটছি তখন বিভিন্ন ধরনের সময় যে ক্যালামিটি, আমাদের সুপার সাইক্লোন, ধান আমাদের রাজ্যে প্রধান ফসল, এখানে দেখবেন আমাদের নভেম্বর মাস বা মে মাসে বিভিন্ন ধরনের এই যে সুপার সাইক্লোনগুলো, আমফান, ফনি, এগুলো দেখবেন আছড়ে পড়ছে। এই সময় আমাদের বোরো ধান মাঠে থাকে। তো এইটা যদি আমরা হারভেস্টার আসার পরে আমরা কিন্তু এই ফসলের ক্ষতিটা অনেকাংশে কমাতে পেরেছি। এর উদ্দেশ্য হলো আমাদের প্রোডাকশান এবং প্রোডাক্টিভিটি দুটো যেমন বেড়েছে, তেমনি চাষাবাদের খরচ কমেছে এবং কৃষকদের আয় বেড়েছে। এই যন্ত্রায়নের ফলে এইগুলো কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। আর পিক পিরিয়ডে এখন কিন্তু আমাদের সেই ম্যানুয়াল মানে লেবার যেটা শ্রমিক, সেটা কিন্তু আমরা কৃষিকার্যের জন্য আর সেভাবে পাই না। যান্ত্রিকীকরণের ফলে আমাদের এইটা অনেকটা সুবিধা হয়েছে। আচ্ছা, মানে আধুনিক সময় যে লেবারের যে সমস্যা সেটার হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাচ্ছি আর কি। আমি দুলালবাবু আপনার কাছে আসবো। আমরা এই রাজ্যের ক্ষেত্রে যন্ত্রায়ন এবং এই রাজ্যের সরকার কি কি প্রকল্পের মধ্যে দিয়ে সেই যন্ত্রায়ন চালু করতে চাইছে যদি একটু আপনি আমাদের বলেন। হ্যাঁ,
দেখুন, আমাদের যেটা আমাদের পালসার বললেন যে আমাদের কৃষিতে বর্তমানে যন্ত্রের ভূমিকা, আধুনিক কৃষিতে যন্ত্রের ভূমিকা অপরিসীম, এবং এখানে কৃষি কাজে যেমন এই যন্ত্র ব্যবহারের ফলে আমরা অনেক দিক দিয়ে কৃষকরা লাভবান হচ্ছেন, তেমনি আমাদের গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু এই আধুনিক যন্ত্রের ব্যবহারে একটা বড় ভূমিকা রয়েছে। তাই এখন আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, কৃষিতে ব্যবহৃত স্যার যেটা বললেন একদম ছোট যন্ত্র, যেগুলো মানব শক্তি চালিত যন্ত্র থেকে শুরু করে কৃষিতে ড্রোন, কম্বাইন হারভেস্টার, ডামি এবং আধুনিক যন্ত্র যেগুলো আছে, সমস্ত রকমের যন্ত্রই ভর্তুকিতে প্রদানের ব্যবস্থা করেছেন। তা এখানে এই বিভিন্ন রকম যন্ত্রপাতি পাওয়ার জন্য, ভর্তুকিতে পাওয়ার জন্য আমাদের সরকারের 4টি প্রকল্প আছে। প্রথম প্রকল্প, যেখানে মানব শক্তি চালিত ছোট ছোট মেশিনারি যেগুলো, ইমপ্লিমেন্ট যেগুলো, যেমন ধরুন ধান ঝাড়াই মেশিন, আমাদের ডেলিভারি পাইপ, পাওয়ার অপারেটেড, ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার, এই যে জিনিসগুলো আছে, ফুড স্প্রেয়ার, এর জন্য আমরা একটা প্রকল্প আমাদের আছে OTA-SFI। সেই প্রকল্পে একজন কৃষক সর্বাধিক 10,000 টাকা অথবা 50% অফ দ্য কস্ট অফ দ্য ইমপ্লিমেন্ট এটা পেতে পারেন। সেকেন্ড, আরেকটা প্রকল্প আমাদের আছে, যে প্রকল্পে শক্তিচালিত যন্ত্র, যেমন ধরুন বিভিন্ন রকমের পাম্প সেট, ডিজেল, ইলেকট্রিক, সোলার, পেট্রোল, তার সঙ্গে পাওয়ার টিলার, আমাদের রোটাভেটার, রাইস ট্রান্সপ্লান্টার যেটা নিয়ে আলোচনা হলো, আমাদের মিনি রাইস মিল, মিনি ডাল মিল, মিনি তেল মিল, কৃষিতে ড্রোনের কথা বলা হলো। এগুলো কিন্তু যে যন্ত্রগুলো শক্তি চালিত, সেগুলোর ক্ষেত্রে একজন কৃষক সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত 50 থেকে 60% অথবা 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। তৃতীয় যে প্রকল্প, সেই প্রকল্প হচ্ছে ফার্ম মেশিনারি হাব। মানে একজন কৃষক, আগের যে দুটো বললাম এর থেকে আরেকটু বড় এটা, এখানে 10 লাখ টাকা পর্যন্ত যন্ত্রপাতি কিনতে পারেন। 10 লাখ টাকা মতো যন্ত্রপাতি কিনলে তার কিন্তু 80% বা 8 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুবিধা আছে। এখানে কৃষক কিন্তু ট্র্যাক্টর সহ ড্রোন এগুলো সবই কিনতে পারেন। চতুর্থ যে বড় যন্ত্রপাতি, অপেক্ষাকৃত বড় যন্ত্র, চতুর্থে যে প্রকল্প সেটা হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার বা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র। এখানে কিন্তু কৃষক বন্ধুরা 20 লক্ষ টাকার মধ্যে আপনার কমপক্ষে 4টি যন্ত্র কিনতে পারেন, এবং 20 লক্ষ টাকা থেকে শুরু করে এটা প্রজেক্ট মূল্য 2.5 কোটি পর্যন্ত হতে পারে। এবং এখানে যেটা হতে পারে, কৃষকরা কিন্তু প্রকল্প ব্যয়ের 40% ভর্তুকি পেতে পারেন, এবং এখানে 35% পর্যন্ত ব্যাংক লোন হতে পারে, এবং বাকিটা কৃষককে প্রদান করতে হয়। এবং এই প্রকল্পের কিন্তু কৃষকরা আবার আমাদের এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা আছে, AIF যে প্রকল্প, সেখান থেকেও কিন্তু ইন্টারেস্টেড সাবভেনশনটা 3% পেতে পারেন। ফলে এই 4টি প্রকল্পের মাধ্যমে আমরা ছোট থেকে শুরু করে সর্বাধিক আধুনিক, সর্বাধিক দামি যে যন্ত্র, সবই সরকারি প্রকল্পের মাধ্যমে প্রদান করে থাকি। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে আজকে আমরা বুঝতে পারছি যে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুরা কীভাবে সহায়তা পেতে পারেন সেই আলোচনা আজকে আমরা করছি। এবং আপনারা যারা আমাদের টেলিভিশন স্ক্রিনের ওপ্রান্তে রয়েছেন, তারা যারা ফোন করতে চান, এই বিষয়ে আরও জানতে চান, তাদের জন্য একটা টেলিফোন নম্বর রয়েছে। সেই টেলিফোন নম্বরটাই আমি আপনাদের জন্য আরেকবার বলছি, 0332250159। এই নম্বরে ফোন করে আপনারা কিন্তু আজকের এই আলোচনায় যোগ দিতে পারেন। আমি আপনার কাছে আসবো শরদিনবাবু, এই যে একজন কৃষক বন্ধু এই যে যন্ত্রপাতির জন্য কিভাবে আবেদন করবে? বর্তমান রাজ্য সরকার আমাদের এই যে যান্ত্রিকীকরণ প্রকল্প, এটা 12-13 সাল থেকে শুরু করেছেন। তো সেই সময় থেকেই আমাদের প্রতি বছরই কৃষকদের আমরা এই প্রকল্পের মাধ্যমে যন্ত্রপাতি বিতরণ করছি, এবং তাতে বিভিন্ন প্রকল্প, যেটা আগে আলোচনা হলো, তে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ধরনের ভর্তুকি রয়েছে। এটা সাধারণত আমাদের জুন জুলাই মাসে আমাদের বিজ্ঞাপিত হয় বিভিন্ন খবরের কাগজে, এবং আমাদের যে ওয়েবসাইট আছে matirkotha.wb.gov.in, এই ওয়েবসাইটে আমাদের এটা বিজ্ঞাপন দেওয়া হয় যে আমাদের কৃষকদের কাছ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তো এবছর আমাদের 20 আগস্ট থেকে এই বিজ্ঞাপন অনলাইন আবেদনপত্র নেওয়া হচ্ছে, এবং এটা আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে। আচ্ছা, এটা সাধারণত প্রতি বছর এরকমই হয়। ফার্স্ট ফেজে যেসব অ্যাপ্লিকেশান হলো, সেগুলো প্রসেস হওয়ার পর কৃষকদের মধ্যে যে যন্ত্রপাতিগুলো বিলি হয়,
আমরা আবার সেকেন্ড ফেজ হয়তো নভেম্বর বা ডিসেম্বর এই সময় আবার শুরু করা হয়, এভাবেই চলতে থাকে। তো মোটামুটি আমাদের এই যে আগস্টের মাঝামাঝি থেকে ধরুন আমাদের সামনের পরবর্তী যে বছরে আমাদের প্রায় এই প্রকল্পে আবেদনপত্র নেওয়া হবে এবং যেসব কৃষকরা এলিজিবল হবেন এবং তাদের জন্য তারা যন্ত্রপাতি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, না এখানে কিভাবে আবেদন করবেন জানতে হলে আপনাকে প্রথমেই আমি বলবো যে কৃষককে কিন্তু কৃষক হওয়ার জন্য আমাদের রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হতে হবে। কারণ যেসব আমাদের রাজ্যে তো সমস্ত কৃষকই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা পান, অতএব এখানেও আপনার যান্ত্রিকীকরণের যে সুবিধা অর্থাৎ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি নিতে হলে তারা কিন্তু ভোটার আপনার কৃষক বন্ধুতে নথিভুক্ত হতে হবে। এছাড়া যে জিনিসগুলো তার লাগবে সেগুলো হচ্ছে একটি ভোটার কার্ড, আধার কার্ড, চালু ব্যাংকের পাসবই, মানে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট নাম্বারটা তার লাগবে, জমির পর্চা, কৃষক আর 3 কপি রঙিন পাসপোর্ট ছবি। এইগুলো দিয়ে আপনি আমাদের যে ব্লক অফিস রয়েছে ব্লক অফিসে অথবা যে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে রয়েছে সেই সব জায়গায় অথবা আপনার যে কোনো নিজের কম্পিউটার থেকেও কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদন হয়ে গেলেই কিন্তু এই যে হার্ড কপি এর যে এগুলো বললাম এগুলো কিন্তু আমার ওই নিকটবর্তী যে ব্লক কৃষি অফিস সেই কৃষি অফিসে আপনার জমা করতে হবে। আচ্ছা, পুরো আবেদনটাই অনলাইনে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন বা আবেদনের কথা আমরা শুনলাম, কি করে আবেদন করতে হবে, কিন্তু আরেকটা যেটা জানার বিষয় থাকবে যে কোন কোন কৃষক বন্ধু কোন কোন প্রকল্পের উপযোগী বা তারা করতে পারবেন সেই প্রকল্পের জন্য আবেদন। আমি দুলালবাবুর কাছে আসবো, যদি একটু বিস্তারিত বলেন আমাদেরকে। ঠিক, খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের যে 4টি প্রকল্প, তাহলে প্রথম হচ্ছে ছোট যন্ত্রপাতির জন্য একটা শক্তিচালিত, একটি আমাদের ফার্ম মেশিনারি হাব এবং আরেকটি হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার। এই 4টি প্রকল্পের ক্ষেত্রে যেটা একটু আগে স্যার বললেন যে যদি কোনো ব্যক্তি আবেদন করতে চান, ইন্ডিভিজুয়াল আবেদন করতে চান, করতে পারবেন, কিন্তু তাকে কি হতে হবে? প্রথম ক্রাইটেরিয়া, তাকে কৃষক বন্ধুতে নাম, কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণ থাকতে হবে, এটা প্রথম। সেকেন্ড যেটা হচ্ছে ধরুন কৃষকের ব্যক্তিগত বাইরে, কিন্তু তাকে যদি তিনি এই 4টি প্রকল্পে বিগত 4 বছরে কোনো বেনিফিট পেয়ে থাকেন তাহলে কিন্তু তিনি করতে পারবেন না। যদি ধরুন যিনি ব্যক্তিগতভাবে আবেদন করতে চান তিনি বা তার স্বামী বা স্ত্রী যদি কেউ কোনো সরকারি দপ্তরে কর্মরত থাকেন কিংবা তিনি কোনো আন্ডারটেকিং অর্গানাইজেশনে কাজ করেন তাহলে কিন্তু তিনি এই প্রকল্পে আসতে পারবেন না। এর বাইরে যেটা বলার, যে যদি ধরুন কোনো সংস্থা, ধরুন এফপিও, এসকেউএস, আমাদের এই যে এসএইচজি গ্রুপ, এই যে সংস্থাগুলো আছে, এরকম যে কোনো সরকার স্বীকৃত, সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে আরেকটা বিষয় বলার আছে, আমরা বলার সময় বললাম যে সৌরশক্তি চালিত পাম্প সেট, সোলার পাম্প সেট বা পাওয়ার টিলার, এগুলো আমাদের এই প্রকল্পে দেওয়ার প্রভিশন আছে। এখানে কিন্তু কৃষক বন্ধুকে যদি আপনি সৌরশক্তি চালিত পাম্প সেট কিংবা পাওয়ার টিলার নিতে চান তাহলে নিজের নামে কিন্তু আপনাকে 1/2 একর জমি থাকতে হবে। এগুলো মোটামুটি আমাদের ক্রাইটেরিয়া আছে। আচ্ছা, মানে সেই ক্রাইটেরিয়াগুলো দেখে তবেই একজন কৃষক বন্ধু আবেদন করবেন আর কি। ঠিক। আচ্ছা, এই প্রকল্পগুলোতে নাম নথিভুক্ত করতে কি কি নথি বলুন, তথ্য বলুন, ডকুমেন্ট বলুন সেটা লাগে, সেটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আমি আমার আগের যখন বলেছিলাম আমি অলরেডি বলেছি, কিছুটা বলেছি যে তাকে কৃষক বন্ধু নূতন এই প্রকল্পে নথিভুক্ত হতেই হবে, বা তার সাথে তার আধার কার্ড, ভোটার কার্ড বা জমির যেসব আরওআর বা জমির যে রেকর্ড সেগুলো কিন্তু তার সাথে দিতে হবে। এইগুলো দেওয়ার পর সেই সমস্ত নথি আপনার নিকটবর্তী, এখানে আমাদের 4টি প্রকল্প রয়েছে, যেটা আমাদের ছোট মিডিয়াম যন্ত্রপাতি অর্থাৎ FSSM এবং OTA যেটা ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স ছোট যন্ত্রপাতির জন্য, এটা কিন্তু নিকটস্থ ব্লক অফিসে জমা দিতে হবে। আর আজ যে 2টি বড় প্রকল্প রয়েছে, একটা হচ্ছে কাস্টম হায়ারিং সেন্টার বা আপনার মেশিনারি হাব, এই 2টি প্রকল্পের জন্য আপনার কিন্তু জেলার যে ডিস্ট্রিক্ট অফিস রয়েছে সেখানে এইগুলি জমা করতে হবে।
এই সব যখনই আপনি কাগজপত্র জমা করবেন তখন ওখানে যিনি অফিসার আছেন তিনি কিন্তু আপনার এটা রিসিভ করে দেখে নেবে যে কোন কোন ডকুমেন্টগুলো আপনার লাগা উচিত বা ঠিক আছে কিনা। তো সেগুলো একটু জমা দেওয়ার পর এই তথ্য এখানে একটা জিনিস আমরা গত বছর থেকে করেছি, আগে ছিল যারা আগে আসবেন আগে পাবেন, অর্থাৎ সিরিয়ালি যিনি আগে অ্যাপ্লাই করেছেন 20 তারিখ থেকে শুরু হয়েছে 9 তারিখ পর্যন্ত, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই সিস্টেমটা ছিল। কিন্তু যারা পরে অ্যাপ্লাই করতেন তারা কিন্তু এই সুযোগটা পেতেন না। কিন্তু আমরা গত বছর থেকে যেটা করেছি সেটা এই টোটাল ভ্যালিড যে অ্যাপ্লিকেশানগুলো এলো সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে নিয়ে একটা ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলো অ্যাপ্লিকেশান প্রত্যেকটা জায়গার জন্য এলো সেটাকে একটা কম্পিউটারাইজ লটারি বা র্যান্ডামাইজেশন করা হচ্ছে, যাতে যিনি প্রথম দিন অ্যাপ্লাই করেছেন এবং যিনি শেষ দিনে অ্যাপ্লাই করেছেন দুজনের কিন্তু একই অপরচুনিটি থাকে মেশিনটা পাওয়ার। তো যখন মানে আগে করেছে বলে তিনি পাবেন, পরে করেছেন বলে পাবেন না, এটা হল না। এটার কারণ বলছি, হয়তো এখানে আমাদের এবছর যে লক্ষ্যমাত্রা রয়েছে যে আমরা এবছর 1 লক্ষ মেশিনারি কৃষকদের মধ্যে বিতরণ করব এবং আমাদের টোটাল যে সাবসিডির পরিমাণ সেটা প্রায় 250 কোটি টাকা। তো এই আমার 1 লক্ষ মেশিনারি বিলি করার জন্য আমার লাগবে হচ্ছে 75,000 আমার বেনিফিশিয়ারি, কিন্তু আমার এখন অ্যাপ্লিকেশান পড়ে গেল হয়তো 1.5 লক্ষ, তাহলে তো আমি আর সবাইকেই দিতে পারছি না। সেই জন্য কারা কারা প্রায়োরিটিতে পাবে এইটা কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে একটা প্রায়োরিটি হয়। ডিস্ট্রিক্ট লেভেলে ডিএলএসসি বলে আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডার একটি কমিটি রয়েছে, সেই কমিটি তারা কিন্তু ঠিক করে নেন যে কত জন পর্যন্ত আমরা এই মেশিনারিগুলো দেব, তাই প্রায়োরিটি অনুযায়ী। যদি প্রায়োরিটি অনুযায়ী যারা পাবেন, তো এখন যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয় এবং যত পরিমাণ আমাদের রয়েছে ফান্ড রয়েছে, তাতে দেখা যায় আমরা গত বছর যারা অ্যাপ্লাই করেছিল সবাইকেই আমরা প্রায় দিতে পেরেছি। ঠিক আছে, তো এবারেও আমি এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসছে, প্রায়োরিটির কি কোনো আলাদা অ্যাসেসমেন্ট হয়? হ্যাঁ, প্রায়োরিটি মানে প্রথম কিছু লোক তো প্রায়োরিটি অনুযায়ী নিল বা নিল না, তখন পরের লোকেরা আসছে। আচ্ছা, ঠিক আছে, না তার জন্য আলাদা কোনো মান তাকে পূর্ণ করতে হবে এরকম কোনো ব্যাপার না, 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 সেরকম সেটা আপনি যেটা বললেন র্যান্ডম একটা লটারি বেসড। আচ্ছা, ঠিক আছে। না এইবারে ধরুন এই যে আমাদের যেটা কাস্টম হায়ারিং সেন্টার যন্ত্র ভাড়া কেন্দ্র, সেখানে আমরা হয়তো আমাদের টার্গেট আছে এবারে 300টা সারা রাজ্যে, অ্যাপ্লিকেশন এলো 1000, তাহলে আমাদের 300টার জন্য তো প্রায়োরিটি করতে হবে, কোন 300 জনকে আমি। একইভাবে ফার্ম মেশিনারি হাব আমাদের আছে, আমাদের লক্ষ্যমাত্রা আছে যে আমাদের 800টা, আমাদের 64 কোটি টাকা এর জন্য বরাদ্দ আছে। হয়তো আমার অ্যাপ্লিকেশন এলো 2000, তো আমি 2000কে তো দিতে পারছি না, তো সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটিটাই করা হয় এবং প্রায়োরিটিটা ডিস্ট্রিক্ট লেভেলে যে মনিটরিং কমিটি আছে তারাই করেন। আচ্ছা, এবার এই যে কৃষি যন্ত্রপাতি কেনার যে আদেশনামা যে কৃষক বন্ধু পেলেন, তার ক্ষেত্রে আর কি কি করণীয় করার থাকে আর কি? ঠিক এখানে স্যার যেটা বললেন, এই স্যার যেটা বললেন এখানে আমি আরেকটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে যে ধরুন আমরা কেন এই গতবার থেকে লটারি বা র্যান্ডামাইজেশনের ব্যাপারটা করা হলো, যে অনেক সময় কি হতো যে এর আগে আমরা দেখেছি আমরা প্রতি বছর এই প্রকল্পগুলিকে বিগত বছরগুলির অভিজ্ঞতা নিয়ে আরো কি করে মানে ফার্মার মানে কৃষকদের আরো কৃষকদের উপযোগী এবং আরো কি করে স্বচ্ছতা আনা যায় সেইভাবে আমরা প্রত্যেক বছরই মডিফিকেশন করা হয়। তা এটাও তার একটা রূপ। ধরুন অনেক সময় আমরা যখন বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক পাই, আমরা যখন ফিল্ডে যাই, যে বলেন যে আমি তো আবেদন করেছিলাম আমি পাইনি, 2 বছর করলাম পেলাম না, সেটাকে কমানোর জন্য মানে শেষের দিকে যিনি থাকবেন এবং প্রথম দিকে যিনি করবেন, যাতে স্যার যেটা বললেন যে ইকুয়াল অপরচুনিটি বা ওয়েটেজ দেওয়ার জন্য কিন্তু এই র্যান্ডামাইজেশনটা সম্পূর্ণ কম্পিউটারাইজ র্যান্ডামাইজেশন এবং ইন প্রেজেন্স অফ ডিস্ট্রিক্ট লেভেল স্যাংশনিং কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনাদের সামনেই এটা করা হয় এবং তারপরে কিন্তু ওই যে লিস্টটা ওখানেই একই রকম ভাবে করা হয়। তার মানে এখানে ভিজনে একটা স্বচ্ছতার প্রশ্ন একদম পুরোপুরি অনলাইন সিস্টেম, পুরোপুরি কম্পিউটারাইজ বিষয় করা হয়, ফলে এখানে কিন্তু বাইরের কোনো কারো ম্যানুয়াল ইন্টারফারেন্সের কোনো জায়গা থাকছে না। এটা প্রথম কথা আমাদের কৃষক বন্ধুদের বলার। দ্বিতীয় যেটা আপনি বললেন যে ধরুন একজন কৃষক বন্ধুকে এভাবে তিনি একটা যন্ত্রপাতি কেনার জন্য বিবেচিত হলেন ওই কমিটির দ্বারা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যানশিপের যে কমিটি, সেই কমিটির দ্বারা বিবেচিত হয়ে তিনি স্যাংশন অর্ডার পেলেন যন্ত্রপাতি কেনার জন্য। এবার প্রথমত এখানে আরেকটা প্রশ্ন আসবে, তিনি
আমি ধরুন বিবেচিত হলাম, আমি জানবো কি করে? ধরুন আপনি একজন কৃষক, আপনি জানবেন কি করে? আমাদের কিন্তু অনলাইনে সিস্টেম, যখনই আমি আপনাকে এটা পোর্টালেই করতে হবে, যখনই আমি পোর্টাল বেসড, পোর্টালে যখন আমি করব, আপনার নামে স্যাংশন দেবো, মনে করুন আপনি ফার্মার, তাহলে কিন্তু আপনার কাছেই ওটার কিন্তু একটা মেসেজ চলে যাবে যে আপনার নামে একটা অর্ডার ইস্যু হলো। তাহলে এটা আপনি দেখে নিয়ে আপনার নিকটস্থ যে আমাদের ব্লক অফিস, সেই ব্লক অফিসে আপনি গেলেন প্রথম 2টি প্রকল্পের জন্য, এবং পরের যে 2টি প্রকল্প বড় প্রকল্প অপেক্ষাকৃত, সেখানে আপনি জেলা কৃষিকরণে গেলে কিন্তু ওখানকার যিনি আধিকারিক উনি আপনাকে অর্ডারটা দেবেন। নেওয়ার পরে 3টি প্রকল্প অর্থাৎ FSHM, OTA এবং ফার্ম মেশিনারি হাব, এর জন্য আপনাকে আমাদের যে তালিকাভুক্ত মাটির কথা পোর্টালে তালিকাভুক্ত যে মেশিনারি আছে, সেখানকার তালিকাভুক্ত যে কোনো আপনার যে ডিলার, সরকার ওখানকার যে তালিকাটা তৈরি করেছেন, তার আপনি আপনার পছন্দসই যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন। কিনে এবং কেনার সময় এখানে আরেকটা বলার, ওখানে কিন্তু আমাদের সরকার একটা দাম ইন্ডিকেটিভ প্রাইস বলে ঠিক করে দিয়েছে। কোনো কৃষক বন্ধু ওই দামের বেশি দামে কিনবেন না, এবং ওটাতে আপনি কিনবেন, তাহলে এটা একটা বলার কথা, ওটা আপনি ওই দামে কিনবেন। দ্বিতীয়ত আপনি যে মডেলটা কিনবেন সেটা দেখে নেবেন, যেটা আপনি পছন্দ করছেন সেই মডেলটা আপনাকে দিচ্ছে কিনা। তৃতীয়ত ওখানকার যে আপনার আফটার সেল সার্ভিস সেগুলো ঠিকমতো পাবেন কিনা সেটা আপনি দেখে নেবেন, এবং নিয়ে আপনাকে কিন্তু ওই কাগজপত্রগুলো একদম GST বিল সহ নেবেন। ওয়ারেন্টি 1 বছর দেওয়ার কথা, সেটা দেখে নেবেন। যদি সোলার পাম্প সেট হয় তাহলে সেখানে আপনাকে 5 বছরের কন্ট্রোলার এবং প্যানেলের ক্ষেত্রে 25 বছর, আর মোটর এবং কন্ট্রোলারের ক্ষেত্রে 5 বছরের কিন্তু ওয়ারেন্টি দেওয়ার কথা। এই জিনিসগুলো আপনারা কিন্তু কৃষক বন্ধুরা অবশ্যই দেখে নেবেন। তাহলে, এবং যদি এখানে আপনার কোথাও কোনো অ্যাপ্লিকেশন করা শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভর্তুকি পেতে বা পরবর্তী ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হয়, আমাদের মাটির কথা পোর্টালে একটা হেল্পলাইন নাম্বার আছে, সেখানে আপনি আবেদন করতে জানাতে পারেন, নিকটস্থ কৃষি অফিসে জানাতে পারেন, তাহলে কিন্তু তার সহযোগিতা আমরা আপনার পাশে করব। আর কোনো দিকে কি খেয়াল রাখবেন একজন কৃষক বন্ধু, যদি একটু বলেন সংক্ষেপে? আমাদের হাতে কিন্তু সময় বেশ কমে এসছে। অ্যাকচুয়ালি যখনই উনি কোনো একটা মেশিন সিলেক্ট করবেন, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো মানে জমির ছোট ছোট জমি, অতএব ওরা কোন ধরনের যন্ত্র লাগবে সেটা তো সিলেক্ট আগেই করলেন, যে দিয়ে অ্যাপ্লাই করলেন। তারপর ওয়ারেন্টিটা কিন্তু মেন ব্যাপার, এইটা কিন্তু একটু দেখে নিতে হবে ওনাকে, যে কাগজপত্রগুলো ঠিক দিচ্ছে কিনা। আফটার সেল সার্ভিস অর্থাৎ ওই মেশিনটা সারানোর জন্য উনি কোন কোন মানে ওই কোম্পানির কোথায় কোথায় সার্ভিস সেন্টারগুলো আছে, এগুলো কিন্তু একটু দেখে নেওয়া দরকার। এইগুলোই মেনলি একটু দেখে নেওয়া আর কি, বা ব্র্যান্ডটা ঠিক আছে কিনা এইগুলো একটু দেখে নেওয়া। আচ্ছা, এই যে ভর্তুকির কথা হচ্ছে কৃষি যন্ত্র কেনার জন্য, এটা কিভাবে পাবে একজন কৃষক? একদম শেষে আমরা কিন্তু আলোচনা। হ্যাঁ, প্রথম 3টি প্রকল্পের ক্ষেত্রে তিনি নিজের টাকা দিয়ে প্রথম কিনবেন, এবং এখানে একটা জিনিস এবছর করা আছে, যদি 50,000 টাকা বেশি কোনো দামি যন্ত্র তিনি কেনেন, তাহলে তাকে তিনি যে যন্ত্রটা কিনেছেন সেটার প্রুফ হিসাবে তাকে ফান্ড ট্রানজাকশনের একটা প্রুফ দিতে হবে। এটা একটা তিনি দেবেন, তার সঙ্গে GST বিল এবং ওনার যেটা স্যার আগে ডকুমেন্টগুলো বললেন সেইগুলো সহ নির্দিষ্ট অফিসে জমা করবেন। জমা করার পর সেগুলো প্রসেস হয়ে, এখানে আরেকটা ভালো কথা বলার, স্যার বলেছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, চালু ব্যাংক অ্যাকাউন্ট মানে সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ওনার কিন্তু ওই 3টি প্রকল্পের ক্ষেত্রে যেটা উনি প্রথমে টাকাটা কিনছেন, অ্যাকাউন্টেই ওনার সাবসিডি অ্যামাউন্টটা চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, DBT হবে। আর আরেকটি প্রকল্পের ক্ষেত্রে কাস্টমারিং এর ক্ষেত্রে এটা ব্যাংকের মাধ্যমে এক্সিবিশনটা হবে, সাবসিডিটা ব্যাংকের মাধ্যমে এক্সিবিশনটা হবে। আচ্ছা, এই যন্ত্রপাতি ড্রাইভ করা এবং তার রক্ষণাবেক্ষণ করা, এর জন্য কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে? আচ্ছা শুনুন, এই যে নতুন নতুন মানে আধুনিক যন্ত্র আসছে, এখন এই যন্ত্রগুলো কৃষকরা কিভাবে চালাবেন, যেমন নতুন যখন হারভেস্টার এলো, হারভেস্টার কিন্তু আমাদের থেকে আমাদের পশ্চিম ভারতে যদি আমরা পাঞ্জাব হরিয়ানা এইসব এরিয়াতে আগেই এসছে। তো এই হারভেস্টার যে ড্রাইভ করবে এর বেশিরভাগই ড্রাইভার কিন্তু ওখান থেকে আসতো। তো আমাদের কৃষকরাও যাতে নিজেরা এইসব যন্ত্রপাতি ড্রাইভ করতে পারে, তার জন্য আমাদের পূর্ব বর্ধমানে মাটি গাঁথাতে একটি ট্রেনিং সেন্টার করা হয়েছে। সেখানে এইসব যন্ত্র কি করে চালানো হবে, তার সাথে যন্ত্রের রক্ষণাবেক্ষণ কি করে রিপেয়ারিং করবেন, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ট্রেনিং দেওয়া হয়। সারা বছর ধরেই এই ট্রেনিং চলে। আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট জেলা থেকে কৃষক বন্ধুদের এনে ওখানে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং করা হয়, এবং সেটা ওই 1 সপ্তাহব্যাপী কোনো পার্টিকুলার মেশিনের উপর, কোনো সময় ধরুন হারভেস্টারের উপর হচ্ছে, কোনো সময় ট্রাক্টরের উপর হচ্ছে, কোনো সময় পাওয়ার টিলারের উপর হচ্ছে, কোনো সময় প্যাডি ট্রান্সপ্ল্যান্টার, মানে বিভিন্ন ধরনের যেসব যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়। এবং সেগুলো
কি করে চালাবেন, তার মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হয় কৃষক বন্ধুদের। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে এবং কৃষক বন্ধুদের সাথে অবশ্যই ভাগ করে নেওয়ার জন্য। বন্ধুরা, আজকে যেতে যেতে আরেকটাই কথা, এই শুরু হয়েছিল, একটা কথা বলা আছে পঙ্কজ, একটা কথা বলা, যেটা স্যার যেটা বললেন যে আমাদের এবছরের যে লক্ষ্যমাত্রা নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং সাবসিডি অ্যামাউন্ট, এটা কিন্তু গত বছরের দ্বিগুণের বেশি। ফলে আমরা সমস্ত কৃষক বন্ধুদের আবেদন করব, যাদের যাদের যন্ত্রপাতি প্রয়োজন ভর্তুকিতে, সবাই আপনারা অতি সত্বর অনলাইনে আবেদন করে হার্ড কপি নিয়ে কৃষি অফিসে জমা দিন, তাহলে আপনারা সবাই সুযোগটা পেতে পারবেন। আর যারা সুযোগটা পাবেন না, তারা মানে নিজেরা পারবেন না, তারা নিকটবর্তী কৃষি অফিসে যে মানে ব্লকের যে কৃষি অফিস আছে আবেদনপত্র করা হচ্ছে, সেখানে কিন্তু আবেদন, সেখানে গিয়েও সেখানে হেল্প ডেস্ক করা আছে, হেল্প ডেস্কে আপনারা সেই সাহায্য পাবেন। আমি শুধু ডেটটা একটু বলে দিচ্ছি, এই মাসের আগস্ট মাসের 20 তারিখে এই আবেদনপত্র নেওয়া শুরু হয়েছিল আর চলবে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তাই আর একদম দেরি নয়, আপনারা সবাই যত শীঘ্র সম্ভব এই আবেদন করে ফেলুন এবং কৃষিতে যন্ত্রের মাধ্যমে তার উৎপাদনশীলতা, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য আপনারা এগিয়ে আসুন। আজকে বাংলার মাটি, বাংলার কৃষি এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।